96 সালে সরকার আসার পর যখন আমি একটা কথা বলবো যে যখন থেকে রাজনীতি করার সুযোগ এসেছে আমাদের দল সবসময় শত বৈরী অবস্থায়ও ওই 7ই মার্চের ভাষণ জোর করে বাজাতো, বঙ্গবন্ধুর ছবি দেখাতো, এবং এটা করতে যেয়ে আমাদের অনেক নেতাকর্মীকে কিন্তু হত্যাও করা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, আঘাত করেছে ক্ষমতাসীনরা, তখন বিএনপির নেতাকর্মীরা অনেক মানুষ হত্যা করেছে। তারা কেন ওই 7ই মার্চে ভাষণ বাজালো, কেন এই করলো, এইভাবে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। 97 সালে সরকার গঠন করার পরে প্রথম যখন এই ভাষণটা আমরা বাজাতে শুরু করলাম, এই ভাষণটা বোধহয় পৃথিবীর একমাত্র ভাষণ যেটা এই কত দিন, কত ঘন্টা, কতবার যে এই ভাষণটা মানুষ শুনেছে আর বাজানো হয়েছে, এটা বোধহয় আর কোনো দিন কোনো নেতার কোনো ভাষণ, পৃথিবীর যত শ্রেষ্ঠ ভাষণ আছে কোনো ভাষণই কিন্তু সেইভাবে মানুষের ভিতরে এই প্রণোদনা আনতে পারে নাই। এখনও এর ভাষণটা শুনলে মনে হয় যে আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে, কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। অর্থাৎ দেশটাকে তিনি গড়তে চেয়েছিলেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটা সমাজ গড়তে চেয়েছিলেন, যে সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষও তার অধিকারটা পাবে, শিক্ষা, দীক্ষা, তাদের খাদ্য, তাদের সব কিছু, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান সব কিছু নিশ্চিত করা, এটাই ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না, শিক্ষা ছাড়া কোনো দিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। এই জন্য আমরা আমাদের ছেলেমেয়ে, আমি আমার ছোটো বোন রেহানা, আমাদের ছেলেমেয়েদের একটা জিনিস শিখিয়েছি যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না, তোমরা ভালোভাবে লেখাপড়া শিখবে, এটাই হবে সবথেকে বড় সম্পদ, যে সম্পদ কখনো কেউ চুরি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না, কেড়ে নিতে পারবে না, কেড়ে নিলেও কিন্তু তোমার জ্ঞানটা তো কেড়ে নিতে পারবে না, কারণ বাংলাদেশে কিন্তু কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। যখন শিক্ষা আমাদের, যেমন বাংলা ভাষায় আমরা কথা বলতে পারবো না, বাংলা ভাষা, বাংলা অক্ষরে লিখতে পারবো না, আমাদের ল্যাটিন শব্দে লিখতে হবে, এই ধরনের সিদ্ধান্ত যখন পাকিস্তানিরা আমাদের উপরে চাপিয়ে দেয়, এই ভাষা আন্দোলন তো 48 সালে, এটা আবার পাকিস্তান আমলেই, এটা 61-62 সালে কথা বলছি, তখন ল্যাটিন হরফে বাংলা লিখতে হবে, এর আগে আসলো কি আরবি হরফে বাংলা লিখতে হবে। তো বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় আন্দোলন করেছে, ওই ল্যাটিন শব্দ লিখতে, এবং এক শিক্ষা কমিশন রিপোর্ট দিল, তার মধ্যে আন্দোলন, ছাত্র আন্দোলন হলো, সে আন্দোলন করেই কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নিতে হয়েছে। আর সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু মানুষের চেতনা গড়ছে যে কী করতে চায়। উর্দু তো আমাদের মাতৃভাষা না, উর্দু কিন্তু কোনো জাতির মাতৃভাষা না, সেটা যেমন চাপাতে পারলো না, এরপরে আসলে ল্যাটিন ভাষায়, মানে ল্যাটিন শব্দ দিয়ে আমাদের বাংলা লিখতে হবে। কেন? আমাদের তো নিজেদের অক্ষর আছে, নিজেদের শব্দ আছে, নিজেদের সব আছে, আমরা অন্যেরটা কেন আমরা ধার করতে যাব? তো এই যে একটার পর একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে এগিয়ে গেছি, এবং আজকে বাংলাদেশ স্বাধীন, এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি, সেটাই আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন হচ্ছে যুগ, হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ,